আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো আমার সাথে বই খাতা কলম নিয়ে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা ছবি লক্ষ্য করতে পারছ। ছবিটি খুবই পরিচিত বাংলাদেশের মানচিত্র এবং আমাদের এই প্রকৃতি, আমাদের দেশের সৌন্দর্য। আমাদের এই বাংলাদেশের যে চিত্র, গ্রাম বাংলার চিত্র এবং আমাদের প্রিয় জাতীয় পতাকা, বাংলাদেশের মানচিত্র, যার জন্য আমাদেরকে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি। তো এরকম ছবি তোমরা দেখতে পেলে এবং এখানেও গ্রাম বাংলার যে ঐতিহ্য সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো নিশ্চয়ই তোমরা এতক্ষণ অনুমান করতে পারছো আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে। এই দেশ, এই জন্মভূমি নিয়েই তোমাদের বাংলা প্রথম পত্রে একটি কবিতা রয়েছে, সেই কবিতা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের পাঠের বিষয় বঙ্গভূমির প্রতি, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই বঙ্গভূমির প্রতি, এই আমাদের এই বাংলার প্রতি মাইকেল মধুসূদন দত্তের যে আকুতি, যে প্রার্থনা, যে তার যে বাংলা ভূমির প্রতি যে ভালোবাসা, সেই দিকটি এই কবিতার মাঝে তিনি ফুটিয়ে তুলেছেন। তো আমরা এই কবিতাটি পাঠ করার পর যা জানবো, যা আমাদের আয়ত্ত হবে, তা হলো কবির পরিচিতি বলতে পারবো, নতুন শব্দ দিয়ে বাক্য বলতে পারবো, কবিতার অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো, স্বদেশের প্রতি শিক্ষার্থীদের মনে শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে এই কবিতার মাধ্যমে। তো আমরা কবিতাটি বিশ্লেষণ করার পূর্বে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু তথ্য জানব। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম জীবনে হিন্দু ছিলেন। মধুসূদন দত্ত তার নাম ছিল। তিনি ইংরেজি সাহিত্যের প্রতি পরবর্তী সময়ে খুব বেশি ঝুঁকে পড়েন এবং ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্যে তার একটি এমন একটি নেশা তার মধ্যে জাগ্রত হলো, তিনি পরবর্তী সময়ে ইংরেজি সাহিত্য নিয়ে সাহিত্য চর্চা শুরু করেন এবং তিনি খ্রিস্টান ধর্মে, হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন 1842 খ্রিস্টাব্দে। এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার মধ্য দিয়ে তিনি ইংরেজি সাহিত্য চর্চা শুরু করেন এবং বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেন। শেষ পর্যায়ে ফ্রান্সে তিনি অবস্থান করছিলেন যখন এই কবিতাটি তিনি লিখেন। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ, পরবর্তী সময়ে তিনি ইংরেজি সাহিত্য বাদ দিয়ে বাংলা সাহিত্যের দিকে আবারও নজর দেন এবং বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি রচনা করে গেছেন এবং বাংলা সাহিত্যটাকে তিনি অনেক উপরে তুলে নিয়ে গেছেন। তিনি প্রথম এই যে মেঘনাদ বধ কাব্য তিনি রচনা করেন। চতুর্দশপদী কবিতাবলীও তার প্রথম সৃষ্টি। তিনি নাটক নিয়ে আসেন বাংলা সাহিত্যে।
কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা প্রহসন, সাহিত্যের সকল শাখায় তিনি বিশাল অবদান রেখে গেছেন। এই গুণী কবি মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কবিতাটি পড়ব। তোমরাও আমার সাথে কবিতাটি পড়ো। কবিতাটি পড়ার পরে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ বটে যদি পরমাদ, মধুহীন করুণা গো তব মন কুকুনদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহে আকাশ হতে নাহি ক্ষেত তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কুথা কবে। চিরস্থির কবে নীল হায় রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই দন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া কর ভুল দুষ গুণ দর, অমর করিয়া বর দেহ দাসে সুবর দে, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। তো আমরা এখন কবিতাটি বেশ কিছু নতুন শব্দ রয়েছে, সে শব্দের অর্থগুলি জানব। মিনতি প্রার্থনা, কুকুনদ লাল পদ্ম, নীর জল বা পানি, মক্ষিকা মাছি, তামরস পদ্ম, শারদে শরৎকাল বোঝাতে এই শব্দটি ব্যবহার করেছেন। তো আমরা এখন কবিতাটি লাইন বা লাইন পড়ব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে আমার সাথে অংশগ্রহণ করো। কবিতাটি এভাবেই শুরু করেছেন মাইকেল মধুসূদন দত্ত। কবিতাটি একটি প্রার্থনামূলক। তিনি এই জন্মভূমির কাছে প্রার্থনা করেছেন, এরকম একটি কবিতা। প্রথমে তিনি এভাবে শুরু করেছেন, রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ বটে যদি পরমা, মধুহীন করুণা গো তব মন কুকুনদে। বলতেছে যে রেখো মা দাসের মনে, দাস বলতে এখানে কবি নিজেকে বুঝিয়েছেন, আর মা বলতে জন্মভূমিকে বুঝিয়েছেন। মিনতি মানে প্রার্থনা, বিনীত প্রার্থনা। কার কাছে করেছেন? এই বঙ্গভূমির প্রতি করেছেন। যে মিনতি প্রার্থনা করেছেন, কি করেছেন? যে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাৎ। পরমাৎ মানে ভুল ভ্রান্তি। হ্যাঁ, আমি যদি আমার মনের স্বাদ পূরণ করতে গিয়ে আমি যদি ভুল করে ফেলি, আমার চলার পথে যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে তোমার কাছে মা, তোমার কাছে আমার মিনতি, হ্যাঁ, তোমার পায়ে আমার মিনতি যে আমাকে কি করো, আমার ভুল ত্রুটিগুলোকে তুমি ক্ষমা করো, তুমি মনে রেখো না। মধুহীন করুণা গো তব মন কুকুনদে। কুকুনদে লাল পদ্ম, মানে এই তোমার মনের মধ্যে, তোমার মাঝে যে পদ্ম রয়েছে, লাল পদ্ম, সেইটা মধুহীন করো না, সেটাকে তুমি রসহীন করে দিও না। আমার ভুল ত্রুটি তোমার কাছে যেরকম মধু রয়েছে, সেরকম ভাবে আমাকে আমার এই
ভুল ত্রুটিগুলি তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এটা তোমার কাছে আমার মিনতি প্রার্থনা। আমার চলার পথে ভুল হতেই পারে, আমি অনেক ভুল করেছি, সেই ভুলগুলি তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এভাবে তিনি প্রথমে মিনতি, প্রথমে প্রার্থনা দিয়ে শুরু করেছেন বঙ্গভূমির প্রতি। আমরা পরের অংশে, প্রবাসে দৈবের বর্ষে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খ্যাত তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। দেখো চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন যে প্রবাসে, কবি প্রবাস জীবন যখন করেছিলেন, বাস করছিলেন, তখন এই দৈবের বসে জীব তারা যদি খসে, তিনি যদি তার দেহ থেকে আকাশ হতে, মানে দেহ আকাশ, এই দেহ থেকে যদি তার আত্মাটা বের হয়ে যায়, তিনি যদি মারা যান, তাহলে নাহি ক্ষেত তাতে, মানে তার কোনো দুঃখ নাই, তার কোনো কষ্ট নেই। কারণ এই পৃথিবীতে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। মানে এই পৃথিবীতে যারাই এসেছেন তাদেরকে মৃত্যুবরণ করতেই হয়েছে, মৃত্যুর স্বাদ সকলকেই নিতে হবে। এবং এইখানে প্রবাসেই থাকি আর দেশেই থাকি, যেখানেই থাকি না কেন, আমার এই জীব আকাশ থেকে, আমার এই দেহের আকাশ থেকে, এই আত্মাটা যদি বের হয়ে যায়, আমি হয়তো মরে যাব। এভাবে সকলেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে মরতে হবে, এটাই আমরা জানি, এটাই হয়ে আসছে, এটা আজীবন চলবে। তো আমার এই যে জীবতারাটা যদি ক্ষয়েও যায়, তবু যেন তিনি এই জন্মভূমিকে কাছে আবদার রেখেছিলেন যে ভুলে না যায়। তো আমরা পরের অংশে দেখি যে চিরস্থির কবে নীল, হায় রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমরণে। বলতেছে নীর মানে কি? জল, চিরস্থায়ী। পানি কিন্তু স্থির নেই, সর্বদাই বহমান। জল প্রতিনিয়তই বয়ে যাচ্ছে। হায় রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে। সমনে মানে মৃত্যুর দেবতা। মৃত্যুর দেবতা যদি চলে আসে, আমার জীবন যদি চলেও যায়, চলে যাবে, এরকম জীবন নদে যেমন পানি, নদী, সেটা বহমান, চিরস্থায়ী কবে নীর, মানে চিরস্থায়ী না, এটা সর্বদাই জ্বলতে থাকে। মানুষের জীবনটাও চিরস্থায়ী না। কিন্তু যদি রাখো মনে যদি রাখো, তুমি আমাকে যদি, এই বঙ্গভূমিকে বলতেছে, তুমি যদি আমাকে মনে রাখো, তাহলে নদী যেরকম তার যে চলমান চলতেছে, সেভাবে আমাকেও তুমি কিন্তু সেভাবে অমর করে রাখতে পারো। সর্বদা ওইভাবে যদি তুমি আমাকে মনে রাখো, তাহলে আমি তোমার মাঝে বাঁচতে পারো, বেঁচে থাকতে পারো। মক্ষিকাও গলে না গো পড়লে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লুকে যায় নাহি ভুলে, মনের মন্দিরে সদ সেবে সর্বজন। মক্ষিকা, মক্ষিকা মানে কি? মাছি। বলতেছে যে এই মক্ষিকা, এই মাছি অমৃত হ্রদে, মানে ওই মধুর পাতিলে যদি পড়ে যায় মাছি, তাহলে দেখবা মাছি কিন্তু সেখানে মরে গিয়েও মানে গলে না, পচে না। মাছি এই মিষ্টির, যখন ওই মিষ্টি বানানো হয়, মাছি যদি ওই মিষ্টির পাতিলে পড়ে থাকে, দেখবা অনেক মাছি পড়ে থাকে, সেখানে কিন্তু মাছি গলে যায় না, কারণ সে এটা খেয়েই বেঁচে থাকে। তো এই মক্ষিকা, এই মাছি গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে, মানে সেই পৃথিবীতে ধন্য, লুকে যায় নাহি বলে। যে মানুষকে মনে রাখে, যে ভূমি, যে জন্মভূমি, যে মানুষটিকে মনে রাখে, সেই কিন্তু ধন্য। মনের মন্দিরে সবে সর্বজন, সকল মানুষ যাদেরকে মনে করে। দেখো এই পৃথিবীতে অনেক মানুষ এসেছেন যাদেরকে আমরা এখনো মনে রাখি। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এরকম পৃথিবীতে অনেক মানুষ এসেছেন, অনেক এরা এই পৃথিবীতে অবদান রেখে গেছেন। তাদেরকে কিন্তু সকল মানুষ মনের মন্দিরে স্থান করে দিয়েছে। কবিও
এই বঙ্গভূমির প্রতি তার একটি প্রার্থনা, তিনিও তাই বঙ্গভূমির মাঝে বেঁচে থাকতে চান। হ্যাঁ, সর্বজন যদি তাকে স্মরণ করে সে তাতেই তিনি ধন্য হবেন। পরের অংশে বলতেছে, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো ভুল দুষ গুন্দর। বলতেছে শ্যামার জন্ম দে মানে এই শ্যামল জন্মভূমি। কই বলতেছে যে আমার তো কোনো গুণ নেই, আমি পৃথিবীর মানুষ কিংবা এই জন্মভূমি আমাকে স্মরণ রাখবে, হ্যাঁ আমি তাদের মাঝে আজীবন বেঁচে থাকবো, সেরকম গুণ কিন্তু আমার নেই, আমি সেরকম গুণ অর্জন করতে পারিনি। হ্যাঁ, কিন্তু তোমার কাছে আমার মিনতি, আমার প্রার্থনা যে তুমি যদি আমার এই ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে ভুলগুলিকে যদি তুমি গুণ ধরে নাও, তাহলে হয়তো আমি তোমার মাঝে বেঁচে থাকতে পারি। এই কারণে কবি বলতেছেন যে আমার কোনো গুণ নেই, দোষগুলি যদি তুমি ক্ষমা করে দিয়ে দোষগুলিকে যদি তুমি গুণ ধরে নাও, তাহলে হয়তো তোমার কাছে আমি তোমার মাঝে আমি বেঁচে থাকতে পারবো। এভাবে তিনি এই জন্মভূমির প্রতি আকুতি প্রার্থনা তিনি জানিয়েছেন। কবি পরের একবারে এই শেষ অংশে এভাবে তুলে ধরেছেন যে অমর করিয়া বর দেহ দাসে সুবর দিকে, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তাম্রস কি বসন্ত কি শরতে। এন বর বলতে আশীর্বাদ বোঝানো হয়েছে। তারপরে মানসে, মানস মানে মন, হ্যাঁ, তাম্রস তার মানে পদ্ম, শারতে মানে শরৎকালকে বোঝানো হয়েছে। তো বলতেছে যে অমর করিয়া বর দেহ দাসে, মানে অমর করার জন্য তিনি আশীর্বাদ চাচ্ছেন। কার কাছে? হ্যাঁ, এই বঙ্গভূমির কাছে আশীর্বাদ চাচ্ছেন যে আমার চোখের জল ফুটি যেন স্মৃতি জলে, হ্যাঁ, মানসে মন মা যথা ফলে, মধুময় তাম্রস কি বসন্ত কি শরতে। এই যে বসন্তকাল, এই যে শরৎকাল কালে যে তুমি ফুলে ফলে এই প্রকৃতিকে সাজিয়েছ রস দিয়ে, মধু দিয়ে, সেরকম মধু দিয়ে সাজানো একটি ভূমি, হ্যাঁ, আমাকেও তুমি সেইভাবে আমার চোখের জল, আমার এই মন মানুষে, আমার এই ইতে তুমি সেইভাবে আমাকে স্মরণ করবে, আমাকে তোমার কাছে গ্রহণ করবে। বঙ্গভূমির প্রতি তার এই বঙ্গ মায়ের প্রতি তার এই আবদার, এই প্রকৃতিকে তিনি যেভাবে ভালোবাসেন, এই তার প্রকৃতির এই বসন্তের মধ্যে যেভাবে এই ফুল মধু কিংবা সাজিয়েছেন, তাকেও অমর করে রাখার জন্য তিনি তার কাছে আশীর্বাদ চেয়েছেন। তাকেও যেন তিনি ওইভাবে গ্রহণ করেন, এই আবদার তিনি রেখেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতার যে মূল মেসেজটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন কবি, যে তিনি সুদূর প্রবাসে বসেও তার এই ভূমিকে, তার এই বঙ্গভূমিকে ভুলতে পারেন। তিনি এই বঙ্গভূমির প্রতি আবদার রেখেছেন। তার হয়তো সেরকম গুণ তার নেই, তাকে অমর করে রাখার মতো সেই যোগ্যতা তার নেই, তথাপি তার কাছে আকুল আবেদন তিনি রেখেছেন, তিনি প্রার্থনা জানিয়েছেন যেন তাকে মানুষ মনে রাখে, তার দুষ্ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে দোষগুলোকে গুণ ধরে তাকে যেন স্মরণ করেন। তিনি মৃত্যুর পর, কারণ প্রতিটি মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুর পরে যেন তাকে সে মানুষের মাঝে, সেই জন্মভূমির মাঝে বাঁচতে পারেন, সেই প্রত্যাশা তিনি করেছেন। এই যে দেশের প্রতি তার যে ভালোবাসা, দেশকে তিনি যে এত ভালোবাসেন, এই কবিতার মাধ্যমে কিন্তু এটা প্রকাশ পেয়েছে। তো আমরা কিছু মূল্যায়ন করবো এখন। বঙ্গভূমির প্রতি কবি কোন ধরনের কবিতা, গীতি কবিতা
কবি মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কি? পিতার নাম রাজনারায়ণ দত্ত। সমন শব্দের অর্থ কি? মৃত্যুর দেবতা। বাংলা ভাষার প্রথম মহাকাব্য কি? মেঘনাদ বধ। মক্ষিকার সমর্থক শব্দ কোনটি? মৌমাছি। নরকুলে ধন্য কে? ক্ষমতাবান ব্যক্তি। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? 1824 সালে। তোমরা একটা কাজ, বাড়ির কাজ, একক কাজ যেটাকে বলা হয়, এটা লিখে নাও, বাড়িতে চেষ্টা করবে। মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? তার নামের আগে মাইকেল যুক্ত হয় কেন? তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। বঙ্গভূমির প্রতি কবির স্বদেশের প্রতি ভালোবাসার যে বহিঃপ্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করো। এই যে তিনি বিদেশে বসে এই বঙ্গভূমির কাছে যে আবদার জানালেন, তিনি যে এই বঙ্গভূমিকে এত ভালোবাসেন, এটার যে বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতার মাধ্যমে তিনি যে বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছেন তা তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরটি সুন্দর করে খাতায় লিখে রাখবে এবং এই কবিতাটি বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়বে এবং আমার ক্লাসটি দেখবে। তবে আশা করি যে তোমরা কবিতাটির থেকে যে কোনো প্রশ্ন আসুক সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তো আজকের মতো এখানেই আমার এই ক্লাসটি শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।